সবাই চারপাশে এআই নিয়ে কাজ করছে এবং এই সময় খুবই জনপ্রিয় একটা টার্ম হচ্ছে ভাইব কোডিং এবং ভাইব কোডিং নিয়ে সবাই কথা বলছে। প্রোগ্রামার, নন প্রোগ্রামার, বাবা, চাচা, মামা, খালা, ওয়াইফ পর্যন্ত এখন ভাইব কোড করে নিজের প্রোডাক্ট বানিয়ে ফেলছে। খুবই এক্সাইটিং, শুনতে ব্যাপারটা খুবই এক্সাইটিং লাগে। সো আমি আমার লার্ন উইথ সুমিত ইউটিউব চ্যানেলে এবং আমার লজিক বেস ল্যাবস ইংলিশ চ্যানেলে এখন পর্যন্ত ভাইব কোডিং নিয়ে একটা টপিকও কাভার করিনি বা ভাইব কোডিং কখনো করিনি। আমার প্রচুর স্টুডেন্ট আমাকে পার্সোনালি নক করে যে ভাইয়া ভাইব কোডিং কিভাবে করে, বা আপনি নিজে কখনো ভাইব কোডিং করে দেখাচ্ছেন না কেন? সবাই চারপাশে সমস্ত ইউটিউবাররা ভাইব কোডিং নিয়ে এক্সাইটেড হয়ে কাজ করছে। সো আপনি কেন করছেন না? সো অ্যাকচুয়ালি বাস্তবতাটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সত্যিকার অর্থে নিজের কোনো প্রজেক্টেও ভাইব কোডিং আসলে করছি না বা করি নাই। এখন আপনারা আমাকে পুরানো দিনের মানুষ বা ব্যাকডেটেড মনে করতে পারেন। সেটার ভার্ডিক্ট সম্পূর্ণ আপনাদের উপরে। ডেফিনিটলি আপনারা দিতেই পারেন। সো আমার মনে হচ্ছিল যে আমি আসলেই কি ব্যাকডেটেড কিনা একটু ট্রাই করে দেখি। তো সেটা করতে গিয়ে আমি বেশ কিছু ভাইব কোডিং টুল, যেমন ধরেন লাভেবল আছে, হ্যাঁ, প্লাস প্লট কোড আছে, কোডেক্স আছে, এরকম মানে, আর যদি আমি কমপ্লিট ভাইব কোডিং টুলের কথা বলে থাকি তাহলে ভার্সেলের V0 আছে। এরকম আরও অসংখ্য ভাইব কোডিং টুল আমি টুকটাক একটু প্রম্পট লিখে ট্রাই করার চেষ্টা করেছি। সো বেসড অন মাই কমিউনিটি ইউজার্স, আমি বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে, সেখান থেকে আমি একটা ভার্ডিক্ট পেয়েছি যে আমি প্রায় 20 বছরের এক্সপিরিয়েন্সড একজন ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও প্রায় 700-800 ভিডিও মানুষকে ইঞ্জিনিয়ারিং লেভেলের টপিক মানুষকে শেখানোর পরে আমি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জিনিসটা খুব ভালো করে না জানার কারণে আমার আউটপুট খুব বাজে আসে। এটা আসলে কমিউনিটিতে আপনারাই আমাকে বলেছেন যে আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা উচিত। তো সেই কারণে আমার মনে হলো যে ওয়াই নট আমি একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখি, হ্যাঁ, বা একটু ট্রাই করে দেখি। আপনারাও যেহেতু ভাইব কোড করে দুনিয়া উল্টিয়ে ফেলছেন, সো আমিও আজকে দুনিয়া উল্টায় ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছি। সো চলুন আজকে আমি প্রথমবারের মতো অন স্ক্রিনে আমার ভাইব কোডিং জার্নিটা দেখতে যাচ্ছি। এবং যেহেতু অন্য যেই প্ল্যাটফর্মগুলোর নাম বললাম, লাইক ভার্সেলের V0, লাভেবল, এরকম আরও অসংখ্য জিনিস, সেগুলো আসলে লগ ইন করার পরে সেটার যে ইউজার ইন্টারফেস এবং সেটা লোড হইতে যে টাইম লাগে বা ওভারঅল এটার যে এক্সপিরিয়েন্স, খুবই বিরক্তিকর লেগেছে আমার কাছে। এবং আলটিমেটলি সব কিছু করার পরে খুবই গার্বেজ কিছু কোড আমি পেয়েছি। সো সব কিছু দেখে আসলে আমার ওভারঅল আসলে ওই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর মতো কোনো জিনিস বলে এটাকে মনে হয়নি আর কি। সো একটা প্ল্যাটফর্ম আমি পেয়েছি, যে প্ল্যাটফর্মটাতে আসলে ভাইব কোডিং করে আমি একটা শান্তিপূর্ণ আউটপুট নিয়ে বের হতে পেরেছিলাম। তো সেই প্ল্যাটফর্মটা নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি, এবং সেটার নাম হয়তো আমি জানি না আপনারা কতজন শুনেছেন, খুবই আন্ডার রেটেড মেবি, বাট খুবই ক্লিন এবং খুবই সিম্পল, অপ্রয়োজনীয় জিনিসপাতি নাই। যদি ভাইব কোডিংই করতে হয় তাহলে এটার ইউজার কারা? ভাইব কোডিংয়ের ইউজার হচ্ছে নর্মাল সাধারণ মানুষ। সো যদি আপনি, তার মানে কি, আপনি ভাইবে কোড করবেন, মানে কাইন্ড অফ ডিজে টাইপের মানে একটা ফিলিং বলে মনে হয়, যে কানের মধ্যে যারা ডিজে করে তারা দেখেন না কানের মধ্যে দিয়ে টুং টুং করে নাচে, ওরকম টাইপের একটা ফিলিংয়ে আপনি আসলে কাজ করবেন। তো আমাকে আজকে সেই মুডেই যেতে হবে, সেই মুডেই আমি আসলে ভাইব কোডিং করতে চাই, এবং সেই মুডে ভাইব কোডিং করার জন্য আমার কাছে একটা শান্তিপূর্ণ এনভায়রনমেন্ট দরকার, যেটা সুন্দর করে কাজ করতে পারে এবং খুবই সিম্পল হবে, অপ্রয়োজনীয় জিনিসপাতি সেখানে থাকবে না, ইউজার ইন্টারফেস হবে মিনিমালিস্টিক। সেরকমই একটা প্ল্যাটফর্ম আমি আপনাদের সামনে আজকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। তো সেটার নাম হচ্ছে হোস্টিঙ্গার হরাইজন। সো আপনি যদি গুগলে যেয়ে জাস্ট লেখেন হোস্টিঙ্গার হরাইজনস, তাহলে আপনার সামনে প্রথম যে পেজটা আসবে সেখানে আমি যাচ্ছি। এখানে আসলে আমরা দেখতে পাবো ভাইব কোড ইউর ওয়েবসাইট অর অ্যাপ টুডে। তো সেখানে আপনি এখানে সিম্পলি যেসব ভাইব কোডিং টুলগুলো আছে, সেখানে যেভাবে আমরা ডেসক্রাইব করি, আমাদের প্রম্পট দেই এবং আমরা কাজ করি, সেরকম একটা ইন্টারফেস সেখানে বলা আছে। আপনি পাওয়ারফুল অ্যাপস বানাতে পারবেন, ওয়েবসাইটস বানাতে পারবেন, অনলাইন স্টোর মানে ই কমার্স বানাতে পারবেন, এআই অ্যাপস বানাতে পারবেন, এআই পাওয়ার যেসব বিভিন্ন ওয়েব অ্যাপস আছে সেগুলো বানাতে পারবেন। এবং একই সাথে এখানে কিছু প্রিমেড টেমপ্লেট দেওয়া আছে, খুবই সিম্পল মিনিমালিস্টিক কিছু জিনিসপাতি দেওয়া আছে, এবং শো মোড দিয়ে আপনি মোড টেমপ্লেটস দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে সুন্দর একটা কথা বলেছে, টার্ন ইউর ওয়ার্ডস ইন্টু রিয়েল ওয়েবসাইটস অ্যান্ড অ্যাপস। এটাই আসলে হওয়ার কথা, যে আপনি আসলে কথা বলবেন এবং আলটিমেটলি আপনার ওয়েবসাইট তৈরি হবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কয়েকটা ফিচারের কথা বলা আছে। এভরিথিং টু গো লাইভ, মানে আপনি হোস্টিঙ্গার হওয়ার কারণে যেটা হবে, এটা যেহেতু একটা হোস্টিং প্ল্যাটফর্ম, আপনি এখানে জাস্ট কোনো মতে আপনার সাইটটা যদি বানায় ফেলতে পারেন, তাহলে সেখান থেকে এক ক্লিকে আপনি পাবলিশ করে ফেলতে পারবেন। সো ডিপ্লয়মেন্ট পাইপলাইনটা খুবই সিম্পল হবে, এবং একই সাথে ইন্টিগ্রেটেড ব্যাকএন্ড পেয়ে যাচ্ছেন আপনি। এটার মধ্যে ব্যাকএন্ড আপনি আসলে করতেই হবে না, আপনি আসলে ইন্টিগ্রেটেড ব্যাকএন্ড পাবেন, ডাটাবেস সব কিছু পাবেন, বিল্ট ইন এআই সাপোর্ট আছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা আপনারা একটু পরে যখন দেখবেন, এই বিল্ট ইন এআই এর মধ্যে দুনিয়ার মডেল ওপাস 4.6 নাকি 4.7, এখন একটা কোম্পানি কয়টা ভার্সান বানাবে, সেই ভার্সানগুলো আপনাকে মনে রাখতে হবে 4.7, 4.8, মানে আমি যা জানি সেটা আমি বাদ দিয়ে আমি এখন ওদের স্টাইলে নিজেকে আসলে গুছাইতে হবে।
এত কিছু জিনিস আসলে আমরা করতে চাই না। আমার কাছে সিম্পল যেটা সেটা হচ্ছে তুমি কোন মডেল, তুমি এত বড় এআই হয়েছো, তুমি এটা জানো না যে হচ্ছে যেই প্রম্পট আমি দিব সেখান থেকে বেস্ট মডেল কোনটা, ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই এই সব জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট থাকাই ভালো ছিল। যেখানে আমরা সবাই আসলে কোডিংয়ের মতো একটা হাই প্রোফাইল ইঞ্জিনিয়ারিং টপিককে আমরা আসলে বাইপাস করে অ্যাবস্ট্রাক্ট করে আমরা রিয়েল বিজনেস সলিউশনের দিকে যাচ্ছি। কিন্তু আবার আপনাদেরকে বাধ্য করা হচ্ছে ওপাস 4.7 নাকি 4.6 নাকি এই নামই তো মনে থাকে না। সো সব কিছু মিলাই আমি চেয়েছিলাম এমন একটা জিনিস যেখানে সব কিছু আসলে খুবই সিম্পল হবে। এগুলো আমি চুজ করবো কেন? তুমি কোডিংকেই অ্যাবস্ট্রাক্ট করে দিয়েছো, তুমি মডেলটা অটো ডিটেক্ট করতে পারো না? ডেফিনেটলি পারে। সো সব কিছু মিলিয়ে এই ধরনের কমপ্লেক্সিটি অ্যাভয়েড করে আমরা খুব সিম্পল একটা ভাইব কোডিং ইন্টারফেস আজকে দেখতে যাচ্ছি। এবং সেখানে দেখেন বলা আছে মেক ইউর ওয়েবসাইট ডু মোর, বিল্ড ইট ওয়ান্স, আর্ন ফ্রম ইট। এগুলো কমন কথাবার্তা, ব্যাকড বাই হোস্টিংগার। ওকে, হোস্টিংগার আমরা জানি একটা খুবই বড় কোম্পানি, সো ডেফিনেটলি এটার ট্রাস্টেবিলিটি এবং অন্যান্য জিনিসগুলো এখানে ইনশিওর হচ্ছে। ফাইনালি যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওদের প্রাইসিং প্ল্যান। তো সেখানে আমার কাছে মনে হয়েছে এআই টুলগুলো বা ভাইব কোডিং টুলগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইগুলোর প্রাইসিং প্ল্যান। এই প্রাইসিং প্ল্যান বোঝার জন্য আমাকে আরেকটা কোর্স করার প্রয়োজন হবে বলে মনে হয়। সমস্ত আপনি যদি বিভিন্ন এআই প্ল্যাটফর্মগুলোতে যান তাহলে এত কমপ্লেক্স প্রাইসিং প্ল্যান, সেই প্রাইসিং প্ল্যান বোঝার থেকে কোড করে আসলে সেরে ফেলা ইজি বলে আমার কাছে মনে হয় আর কি। সো অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমাদেরকে ফোর্স করছে যে তাদের প্রোডাক্টগুলো গিলিয়ে দেওয়ার জন্য। সো এই ধরনের অ্যাপ্রোচে না যে আমার মতে যেটা সিম্পলিস্টিক মিনিমালিস্টিক সেটাই হওয়া উচিত। খুবই আশ্চর্যজনক না যে আপনি একটা কোডিংয়ের মতো কমপ্লেক্স টপিককে সিম্পলিফাই করছেন, অ্যাবস্ট্রাক্ট করে ফেলছেন, কিন্তু আপনি সামনে এমন একটা প্রাইসিং প্ল্যান নিয়ে আসছেন যে প্রাইসিং প্ল্যান বুঝতে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া লাগে। সো আই ডোন্ট লাইক দিস আর কি। সো এইসব বিভিন্ন কারণে এখানে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে এটার প্রাইসিং প্ল্যানটা আমার কাছে খুব সিম্পলিস্টিক মনে হয়েছে। এখানে সিম্পল কয়েকটা ব্যাপার, তারা এইসব কত টোকেন হ্যান ত্যান এইসব ঝামেলার মধ্যে যায় নাই। তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা আপনাকে সরাসরি কিছু এআই ক্রেডিট দিয়ে দিচ্ছে এবং এই এআই ক্রেডিটগুলোর কিছুটা ভ্যালু আছে। লাইক এখানে আপনাকে 6.99 যেটা সবচেয়ে তাদের সস্তা প্যাকেজ, সেখানে 30 এআই ক্রেডিট পার মান্থ তারা দিচ্ছে। 30 এআই ক্রেডিট, আপনারা একটু পরেই দেখবেন এআই ক্রেডিট বলতে আসলে কি বোঝায় এবং এই ক্রেডিটগুলো আসলে ভ্যালুয়েবল তাদের। তারপরে হচ্ছে দেখেন তাদের পপুলার প্ল্যানে 70 এআই ক্রেডিট দিচ্ছে, যেটা দিয়ে আপনি 8-10টা ওয়েবসাইট আসলে ইজিলি বানায় ফেলতে পারবেন। মিড স্কেল, স্মল স্কেল, বড় স্কেলের সাইট নিয়ে ভাই কথা বলছি না, কারণ এই জাতীয় কথা বলে লাভ নাই আর কি, যে আপনি একটা প্রোডাকশন গেট ওয়েবসাইট ভাইব কোড করে বানায় ফেলবেন। তো সেই টপিকে আমি যাচ্ছি না। যখন এখানে আসছি তার মানে হচ্ছে আমরা সিম্পলিস্টিক কিছু জিনিস চাচ্ছি যেটা খুব তাড়াতাড়ি আমাদের পোর্টফোলিও সাইট, আমাদের ছোট ছোট ক্লায়েন্ট প্রজেক্ট, ল্যান্ডিং পেজ, মার্কেটিং পেজেস এবং ছোট ছোট কিছু ডেটাবেজ কি বলবো ব্যাকএন্ড, এরকম যেগুলো খুবই সিম্পল সেরকম সাইটের জন্য এটা পারফেক্ট। তো সেখানে স্টার্টার প্ল্যানে দেখা যাচ্ছে 70 এআই ক্রেডিট দিচ্ছে এবং আমরা সেখানে একটু পরেই দেখবো, বানিয়ে দেখবো। তারপরে দেখেন এখানে কিছু কমেন্টস এগুলো আছে। হোস্টিংগারের এখানে আমরা একটা প্ল্যান চুজ করি, তাদের ধরেন ফর এক্সাম্পল আপনি যদি তাদের সবচেয়ে পপুলার প্ল্যানটা চুজ করেন, তাহলে এটা যদি আমি চুজ করি সেখানে আপনাকে হোস্টিংগারের প্রাইসিং পেজে নিয়ে আসবে এবং সেখানে আপনাকে দেখাচ্ছে আপনি যদি ইয়ারলি 12 মান্থসের কিনে ফেলেন তাহলে আপনি জিতবেন, অনেকগুলো টাকা আপনার বাঁচবে, প্রতি মাসে প্রায় $6 মতো বেঁচে যাবে। এবং একই সাথে আপনি যদি LWS ইউজার হন তাহলে LWS 10 কুপন কোড অ্যাপ্লাই করে আপনি হচ্ছে আলটিমেটলি এখান থেকে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সেই ডিসকাউন্টটা ভালো একটা ডিসকাউন্ট পাবেন। সেই ডিসকাউন্ট দিয়ে আপনি কন্টিনিউ করলে দেন হচ্ছে আপনি এই হোস্টিংগারের প্যাকেজটা কিনে ফেলতে পারবেন। সো আমার যেহেতু হোস্টিংগার অলরেডি অ্যাক্সেস আছে, আমার কাছে একটা অলরেডি কেনা আছে, তো সেই জিনিসটাই আমি হচ্ছে আপনাদেরকে এখন লগ ইন করে দেখাবো। আমি আপনাদেরকে লগ ইন করার পরে আমার হোস্টিংগার ড্যাশবোর্ডে নিয়ে এসেছি। সেখান থেকে যদি আমরা বাম পাশে হরাইজন্সে ক্লিক করি তাহলে আমরা হরাইজন্সের ল্যান্ডিং পেজে আসবো এবং সেখানে দেখেন এখানে অ্যাড এ ওয়েবসাইট বলে একটা অপশন আছে। তো সেখান থেকে আমরা চুজ করব হোস্টিংগার হরাইজন্স। এটাতে ক্লিক করলেই আপনার কাছে এই যে ভাইব কোডিং ডিজে মোড চলে আসছে এবং সেখানে আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল প্রম্পট দিতে পারবো। তো এখন আমরা ধরেন একটা ওয়েবসাইট বানাতে চাই, একটা ছোটোখাটো একটা ওয়েবসাইট বানাতে চাই। এখন ভাইব কোডিং করে ভিডিও রেকর্ড করে আমি আসলে একটা প্রোডাকশন গ্রেড অনেক বড় কিছু তো আসলে বানাতে পারবো না। তো সেই জন্য এখানে আমাকে কি করতে হবে, ভাইব কোড করতে হবে। ভাইব কোড মানে কি, আমাকে কথা বলতে হবে। তো চলুন ধরে নিন আমরা একটা ইভেন্টের ওয়েবসাইট বানাবো। তো আমাদের এখন রিসেন্ট টাইমসে বাংলাদেশে খুবই হট টপিক কি, রাজশাহীতে একটা টেক ইভেন্ট হচ্ছে। তো সেই টেক ইভেন্টের ওয়েবসাইটটা ধরেন বানাতে হবে। এখন টেক ইভেন্টের যারা অর্গানাইজার তারা দেখছে যে তারা অর্গানাইজিং করতে এত ব্যস্ত, তাদের 2 দিনে আসলে এই জিনিসটা বানানো দরকার, কে বানাবে? হ্যাঁ, তো এই ধরনের ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা আসলে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে করে ফেলতে পারি। তো সেখানে ধরেন আমরা এই ইভেন্টের জন্যই একটা ওয়েবসাইট ধরেন আজকে আমরা বানাবো, যেখানে টিকেটিং সিস্টেম থাকবে, সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হবে, সেখানে স্পিকারের তথ্য থাকবে, হ্যাঁ সেখানে হচ্ছে গেস্ট কারা আছে তাদের একটা তালিকা থাকবে, এই জিনিসটা আর কি, ইভেন্টের একটা স্কেডিউল থাকবে। সো সেরকমই একটা ইভেন্ট সাইট ধরেন আমি বানাতে চলেছি। তো তাহলে চলুন প্রথমে আমরা বেসিক প্রম্পটটা দেই। তো সেখানে আমি লিখলাম ক্রিয়েট আ মডার্ন সিঙ্গেল পেজ ইভেন্ট টিকেট
বুকিং ওয়েবসাইট ফর এ programming conference called AI Summit Rajshahi 2026. ওকে, তারপরে বললাম যে ইনক্লুড আ হোম পেজ উইথ আ হিরো সেকশন। দেখেন আমি কিন্তু ডিটেল বলছি কী কী সেকশন থাকবে। হিরো সেকশন, তারপরে ধরেন ফর এক্সাম্পল অ্যান ইভেন্ট স্কেডিউল সেকশন, তারপরে হচ্ছে SPEAKERS স্পিকার্স সেকশন, তারপরে হচ্ছে গেস্টস সেকশন, টিকিট প্রাইসিং প্যাকেজ সেকশন। এখানে টিকিট বানান ভুল হয়েছে, দিলাম। আচ্ছা, টিকিট প্রাইসিং সেকশন, আর ধরেন অ্যান্ডে কন্ট্যাক্ট সেকশন। ওকে, বলে দিলাম কোন কোন সেকশন থাকবে। তারপরে ধরেন একটু ডিজাইন সম্পর্কে তাকে আইডিয়া দিচ্ছি। ধরেন ইউজ আ ক্লিন প্রফেশনাল ডিজাইন ফোকাসড অন গেটিং ইউজার্স টু বুক টিকিটস। ওকে, সিম্পল আমি একটা প্রম্পট দিলাম একটা ইভেন্টের ওয়েবসাইটের জন্য, দিয়ে আমি এন্টার দিলাম, দেখি সে আমাদের জন্য আসলে কিভাবে কাজ করে। তো সেখানে দেখেন আপনাকে হোস্টিংয়ের ইন্টারফেসটা আপনাকে বেশ সুন্দর লাগবে আপনার। দেখেন সে অলরেডি থিঙ্কিং শুরু করে দিয়েছে, এবং খেয়াল করেন এই কাজটা করার সময় আমি কিন্তু কোনো ধরনের আমাদের যে প্রম্পট লেখার জায়গাটা সেখানে কিন্তু কোনো ধরনের মডেল চুজ করা এ ধরনের ঝামেলা নাই। সেখানে আপনার খুবই মিনিমালিস্টিক একটা ইন্টারফেস, এবং সেখানে দেখেন ও কিন্তু আপনাকে কাজ শুরু করে দিয়েছে, এবং আপনি এখন চুপ, মানে সোজা কথা, আপনি এখন ভাইব করবেন, মানে কানে একটা হেডফোন লাগিয়ে ডিজে মিউজিক শুনবেন আর জাম করবেন, আপনার সাইটের চাষ হচ্ছে। ঠিক আছে, সো চাষ হয়ে গেলে, প্রথম ভার্সানের চাষ হয়ে গেলে আমি ব্যাক করব। তবে তার আগে একটু দেখিয়ে নিই, এখানে ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এআই ক্রেডিট বললাম না, আমার 70টা এআই ক্রেডিট, যেহেতু আমি সেকেন্ড প্ল্যানটা নিয়েছিলাম সেখানে আমি এর আগে একটু ইউজ করেছিলাম, যার কারণে কিছু কমেছে। দেখেন আমার 58টা এআই ক্রেডিট আছে, এবং আমাকে গিফট হিসাবে অ্যাডিশনাল এআই ক্রেডিট দিয়েছে। আর এছাড়া এখানে আপনি গেট এআই ক্রেডিটস করে আপনি আসলে মানে এক্সট্রা এআই ক্রেডিট কিনতে পারবেন, একদম বাংলাদেশি টাকাতেই আপনাকে দেখাবে। তারপরে হচ্ছে দেখেন এখানে অন্যান্য জিনিসপাতি আছে। সো এইখানে আপনি আপনার ইউজেসটাও দেখতে পারবেন একই সাথে, যে আপনার কতটুকু এআই ইউজেস হচ্ছে। সো এবং দেখেন ডান পাশে আপনাকে একটা খুবই সিম্পল মিনিমালিস্টিক ইন্টারফেস, আমি লাভেবল দেখেছি, আমি V0 দেখেছি, আমি বোল্ট দেখেছি, অনেকগুলো দেখেছি, কিন্তু দিস ইজ দ্য বেস্ট ইন্টারফেস দ্যাট আই হ্যাভ এভার সিন। মানে এটার সবচেয়ে খুবই শান্তিপূর্ণ, এখানে মানে লাভেবল বা এই ধরনের ইয়েতে যেন মনে হচ্ছে আমার ব্রাউজারটা ভেঙে পড়ে যাবে একটু পরে, ওরকম মনে হচ্ছে না আর কি। খুবই সিম্পল, খুবই মিনিমালিস্টিক। এখানে আপনাকে খুব সুন্দর একটা প্রোগ্রেস দেখাচ্ছে, কোডটা লেখা হচ্ছে, যদিও এটা হচ্ছে একটা ফর শো তারা দিয়েছে। সো এখানে মূলত আপনি পাবেন আলটিমেটলি ক্লিন রিয়্যাক্ট কোড পাবেন। হ্যাঁ, রিয়্যাক্ট জেস এগুলো কিন্তু আপনাকে বলতে হচ্ছে না, আপনি নেক্সট জেএসে পাবেন, রিয়্যাক্টে পাবেন। সো যারা বলছে নেক্সট জেএস রিয়্যাক্ট মরে গেছে, কিন্তু চিন্তা করেন নেক্সট জেএস মরে গেছে, মার্ন মরে গেছে, নোড মরে গেছে, সবাই মরে গেছে, কিন্তু আলটিমেটলি এআই ওই জিনিসগুলোই ব্যবহার করে কাজ করছে, যেই জিনিসগুলোকে এতদিন ধরে আমরা ডেভেলপাররা গিটহাবে কোড পুশ করে করে তাকে খাইয়েছি। ঠিক আছে, সো এটুকু কনটেক্সট আপনাদেরকে দিয়ে রাখলাম যেন আপনারা হচ্ছে মানে বাস্তবতাটা বোঝেন আর কি। সো এনিওয়েজ, ও ভাইব কোড করে আসতে আসতে আমি একটু চা কফি খেয়ে আসি, তারপরে এসে দেখবো যে প্রথম আউটপুটটা কেমন হইলো। হ্যাঁ, চা কফি খেয়ে আমি ব্যাক এসছি, এবং ভাইব কোড করে সে সুন্দর করে জিনিস বানিয়ে দিয়েছে এবং আমাকে সামারি দিয়েছে। আমি দেখতে পাচ্ছি সবই গ্রিন মার্ক। সো ডেফিনেটলি সে করতে পেরেছে, কারণ সিম্পল প্রম্পট ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি সে একটা ইভেন্টের ওয়েবসাইট বানিয়েছে, সেখানে সুন্দর লিঙ্কগুলো আছে, এবং আমি সিঙ্গেল পেজ বলেছিলাম, আমি কি সিঙ্গেল পেজ বলে দিয়েছিলাম মডার্ন, হ্যাঁ সিঙ্গেল পেজ বলেছিলাম। সো সিঙ্গেল পেজ একটা সে ওয়েবসাইট বানিয়েছে, লাইক এই যে আমি নেভিগেট করতে পারছি, স্কেডিউল, স্পিকার, গেস্ট, প্রাইসিং, কন্ট্যাক্ট। হ্যাঁ, সো খুবই আসলে মিনিমালিস্টিক একটা বানিয়েছে আর কি, এবং ডেফিনেটলি এই প্রম্পটাই আপনারা দিলে হয়তো আবার ডিফারেন্ট কিছু একটা পাবেন। সো এরকম আর কি। এবং এখানে দেখেন আসলে ইন্টেলিজেন্টলি, যেহেতু কোনো ছবি দেইনি আমি, সো সে হচ্ছে জাস্ট প্লেস হোল্ডার ব্যবহার করেছে আর কি। সো তারপরে হচ্ছে নোটেবল কিছু গেস্টের নাম বলেছে, অ্যাটেন্ডিজ অ্যান্ড স্পন্সার্স, টিকিট প্যাকেজেস। সো খুবই বেসিক লেভেলের একটা সাইট কিন্তু সে দিয়ে দিয়েছে। এবং সেখানে যদি আমরা আসি, এখানে এডিট কন্টেন্টে গেলে আপনার একটা মজার ফিচার হচ্ছে এটা, যে এখানে যত যত স্ট্যাটিক কন্টেন্ট আছে সেই স্ট্যাটিক কন্টেন্টগুলোকে আপনি অন দ্য ফ্লাই আপনি এডিট করতে পারবেন, লাইক টেক্সট কন্টেন্ট বা এই ধরনের কিছু, যেগুলো সাইটের কন্টেন্ট। যেমন ধরেন আপনি এখানে এআই সামিট রাজশাহী 2026 দ্য ফিউচার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড টেকনোলজি, এখানে মে 15 to 17। আমরা চাইলে এখানে এসে এই জিনিসটাকে আপনি ধরেন দিয়ে দিলেন মে ধরেন 9 to
11 দিয়ে আমি সেভ দিলাম এবং মজার ব্যাপার হচ্ছে এই কাজটা করলে আপনার এখানে কোনো কন্টেন্ট চেঞ্জ হয়েছে দেখেন নোটিফিকেশন দিচ্ছে, এইটার জন্য আপনার এআই ক্রেডিট খাবে না। আপনি নর্মালি কি হয়, আপনি ভাইব কোডিংয়ে যে আপনাকে আবার বলতে হতো যে ডেটটা চেঞ্জ করে এটা করো, তাতে আপনার আরেকটা প্রম্পট দিতে হতো, আবার কাজ করতো, পুরা কনটেক্সটটা নিয়ে আবার কাজ করতো করে, মানে পরে এই কন্টেন্টটা এডিট হতো আমরা দেখতাম। সো এইখানে আপনার এই স্ট্যাটিক কন্টেন্টগুলোর জন্য এই কাজটা করা লাগবে না। আপনি খুব সুন্দর করে এইখান থেকে স্ট্যাটিক কন্টেন্ট এবং কোনটা কোনটা স্ট্যাটিক কন্টেন্ট সেটা তারা মার্ক করে দিয়েছে ইন্টেলিজেন্টলি। আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন এবং এটার জন্য আপনার কোনো এআই ক্রেডিট খাবে না। সো এখানে খেয়াল করে দেখেন আপনার এই যে পার্টগুলো এগুলোকে কিন্তু সে স্ট্যাটিক কন্টেন্ট বলেনি, কারণ সে জানে এগুলো ডাইনামিক কন্টেন্ট। আপনি পরবর্তীতে এই স্কেডিউলটা ডাইনামিক্যালি লোড করতে পারেন ডেটাবেস থেকে বা আপনার কোনো সিএমএস থেকে, এই কারণে সে ইন্টেলিজেন্টলি এটা বলেনি। সো এখান থেকে একটা ট্রিক হচ্ছে, আপনি যদি হোস্টিংয়ারের প্রম্পটে, যেহেতু আপনি এখন জানেন, এখানে যদি বলে দেন যে এখানে প্রত্যেকটা কন্টেন্ট হবে স্ট্যাটিক, এখানে কোনো কিছু ডেটাবেস থেকে আসবে না, লাইক অথবা আপনি স্পেসিফিকলি বলে দিবেন যে স্কেডিউলটা হবে স্ট্যাটিক, সো এটা যেন এডিটেবল হয়, যেন আমি সরাসরি এডিট করতে পারি, আমার কোনো ডেটাবেস বা কোনো কিছু দরকার নেই। আপনি যদি স্পেসিফিকলি এভাবে ভিতরে বলে দিতেন তাহলে এগুলো তখন হয়তো স্ট্যাটিক হয়ে আসতো। তো ট্রিক হচ্ছে তাহলে সেগুলোকে আপনি প্রম্পট ছাড়াই এই ক্রেডিট বাঁচিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা স্ট্যাটিক সাইটের মোস্ট অফ দ্য কন্টেন্ট স্ট্যাটিক বানিয়ে ফেলতে পারতেন। এবং দেখেন এই যে স্পিকার টিকার মোস্টলি ইভেন্ট ওয়েবসাইটে এগুলো কিন্তু ডাইনামিক হয় না, নর্মালি সবাই আসলে স্ট্যাটিকই করে, ঠিক আছে? সো নর্মালি এই জিনিসগুলো তো আসলে রান টাইমে করাটাই ভালো। তো এরপরে কি হচ্ছে দেখেন, এই যে এখানে টিকিট প্যাকেজেস খেয়াল করে দেখেন, এইগুলো সাইটের কন্টেন্ট, যার কারণে সে এগুলোকে স্ট্যাটিক্যালি এডিট করার অপশন দিয়েছে, কারণ এই ডিসিশনটা সে নিয়েছে। আপনি যদি এখানে বলে দিতেন তাহলে এগুলোকেও হয়তো আপনি স্ট্যাটিক বলে দিতে পারতেন যে আমার এই প্রাইসিং প্যাকেজগুলোও স্ট্যাটিক, ঠিক আছে? সো এখানে দেখেন সে আপনাকে আর্লি বার্ড, স্ট্যান্ডার্ড, ভিআইপি, প্রিমিয়াম এরকম কয়েকটা প্যাকেজ দিয়েছে। এরপরে দেখেন গেট ইন টাচ, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, সেখানে দেখেন কোনটা কোনটা স্ট্যাটিক সব কিছু বলে দিয়েছে। সো এটা একটা গুড ফিচার যেটা হচ্ছে আসলে আমরা ডেফিনেটলি ইউটিলাইজ করতে পারি ইন্টেলিজেন্টলি। এবং থার্ড ট্যাবে আছে দেখেন খুবই মিনিমালিস্টিক সিম্পল ইন্টারফেস কোড, এই কোড এডিটরটাও খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি অন্যান্যগুলো দেখে আমার আসলে লোড করতেই আসলে কেমন জানি লাগে, সো এটা আমার খুব ভালো লেগেছে আর কি। এবং সেখানে এসে আপনি প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা সব কিছু একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আপনি দেখবেন একদম ক্লিন রিয়্যাক্ট কোড, হ্যাঁ। এবং সেই সাথে আপনি কিন্তু এক্সপোর্ট কোড করতে পারবেন, করে আপনি আমরা একটু পরে এক্সপোর্ট করেও দেখবো লাস্টে যে আসলে কেমন কোড সে দিয়েছে। সো এখান থেকেও আপনি কিন্তু পুরো জিনিসটা আসলে এক্সপোর্টও করার দরকার নেই, আপনি এখান থেকেই দেখতে পাবেন আসলে, এবং এখান থেকে কিন্তু লাইভ এডিটও করতে পারবেন আপনি, ক্লিয়ার? এবং ফাইনালি দেখেন একটা ডেটা ট্যাব আছে যেটা আমি পরে আসবো, এখানে আপনি আপনার ডেটাবেজও প্রম্পট দিয়ে কাজ করতে পারবেন, ক্লিয়ার? সো সেই জিনিসটাও আমরা ডেফিনেটলি দেখবো। সো তার আগে আমার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, চলুন এই যে প্রিভিউটা, হ্যাঁ, এই প্রিভিউটা আমার আসলে ভালো লাগেনি, কারণ আমরা রাজশাহী টেক ইভেন্টের জন্য করছি। সো ধরুন রাজশাহী টেক ইভেন্টের আমি তাদের ফেসবুক পেজ থেকে তাদের কিছু ব্যানার ইমেজ এই মানে ইয়েগুলো ডাউনলোড করেছি। সো খেয়াল করে দেখেন এটা তাদের কাভার ইমেজ ছিল। সো এটা হচ্ছে কারেন্টলি তাদের এখন ডিজাইন থিম, লাইক কাইন্ড অফ এ গ্রিন নিয়ন একটা ফিল আছে আর কি। এবং ধরেন এই যে এটা হচ্ছে একজন স্পিকারের হচ্ছে একটা ডেসক্রিপশন, হ্যাঁ, বা একটা স্পিকার মানে স্পিকারের ইয়ে। সো আমি এই ডিজাইন অ্যাস্থেটিকটা ব্যবহার করতে যাচ্ছি। বাই দ্য ওয়ে আতিক ভাই হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আই লাভ হিম। সো এই কারণে তার ছবিটাই আমি নিয়েছি। বাকি স্পিকারদেরকে আমি ভালোবাসি না তা না, সবাইকে আমি ভালোবাসি, বাট আতিক ভাইকে আমি একটু বেশি ভালোবাসি। সো এই কারণে তার ছবিটা নিয়েছি। আচ্ছা, সো আমি চাচ্ছি এই ছবিগুলোর মতো একটা ডিজাইন অ্যাস্থেটিক, মানে কাছাকাছি দেখি সে কতটুকু করতে পারে আর কি। সো এই দুটোকে আমি সরিয়ে রাখলাম। এখন আমার কাজ হচ্ছে আমি এবার প্রম্পট দিব এবং সেই প্রম্পট দিয়ে আমি এই ডিজাইন মানে থিমটাকে চলুন একটু চেঞ্জ করার চেষ্টা করি। সো ধরুন আমি লিখছি চেঞ্জ দ্য ওভারঅল ডিজাইন টু, ধরেন নিয়ন গ্রিন অ্যান্ড গ্রিন অ্যাকসেন্টস, ওকে, টু গিভ ইট আ মডার্ন futuristic, TURISTI, futuristic tech event 5. Please follow the attached design aesthetics. আমি এটা মানে অ্যাটাচও করব as much as possible, এবং আমি এই দুটো ছবি আমি এখানে অ্যাটাচ করে দিতে চাচ্ছি। সো ডিজাইন 1, ডিজাইন 2, ওকে। সো এই দুটো আমি এখানে দিয়ে দিলাম, এটুকুই প্রম্পট দিলাম আমি, দিয়ে আমি এটাকে এখন আবার ভাইব মোডে চলে যাচ্ছে এবং দেখি ও আসলে আমার অ্যাস্থেটিক ফলো করে কতটুকু আগাতে পারে। প্রায় 2-3 মিনিট গুতাগুতি করার পর সে আমাকে একটা ইন্টারফেস এনে দিয়েছে আমার ডিজাইন অ্যাস্থেটিক অনুযায়ী। আমরা দেখি এটা কেমন হয়েছে। সো দেখা যাচ্ছে একটু নিয়ন গ্লো দিয়েছে এবং খুবই ফানিভাবে আসলে ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন সিস্টেম স্কেডিউল সুন্দর করে দিয়েছে, হ্যাঁ।
গেছে আর কি, একটা নিয়ন গ্লো একটা ফিল দিয়েছে। বা আতিক ভাইকে একেবারে এখানে ভিআইপি বানিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, সো একজন মানে একজনকে আসলে ফোকাস করে দিয়েছে। সো ওর আসলে ছবি সম্পর্কে কোনো আইডিয়া নাই, ছবিটাকে আবার সাদা কালোও বানিয়েছে। আমার প্রিয় ভাইকে, কালারফুল ভাইকে সাদা কালো বানিয়ে দিয়েছে। প্লাস হচ্ছে অ্যাক্সেস টায়ার্স। সো পুরা জিনিসটা আসলে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখানে আসলে এই প্ল্যানগুলো, ইনফ্যাক্ট এই প্ল্যানগুলো চেঞ্জ হয়ে গেছে এখন, নতুন করে ডিজাইন করেছে স্বাভাবিকভাবে, কারণ আমি আসলে প্ল্যানগুলো বলে দেইনি। আমি যদি স্পেসিফিক প্ল্যানগুলোর নাম বলে দিতাম তাহলে সেই অনুযায়ী সে করতে পারতো। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। সো একটা নিয়ন, ওহো, ফুটারটা তো একেবারে মানে বিচ্ছিরি অবস্থা। সো এনিওয়েজ, সো সে এই ডিজাইন অ্যাস্থেটিক অনুযায়ী, তার মানে বোঝা যাচ্ছে যে এআইকে আপনি ডিজাইন অ্যাস্থেটিক এরকম সাবজেক্টিভ কথা বললে সে যখন তখন যা খুশি মনে করতে পারে। তার কাছে এই কনভারসেশনে মনে হয়েছে ডিজাইন অ্যাস্থেটিক গ্রিন মানে এটা, ঠিক আছে। কিন্তু আমি যদি একটু ডিটেলে লিখতাম যে উপরের লোগোটার একটু এরকম বেঁকে থাকবে, হ্যাঁ, মেনুটা একটু ফ্লোট করবে, হ্যাঁ, বাই টিকিটস বাটনটা এরকম করবে, আরে ভাই এইভাবে মাইক্রো লেভেলে যদি প্রম্পট দিতে হয় এবং এটাকেই যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়, তাহলে আমি বলবো এর থেকে কোডিং তাড়াতাড়ি করা যায়। কারণ হচ্ছে যারা আসলে কোডিং জানে, এর কারণটা হচ্ছে যে নর্মালি এইভাবে মানুষ মানুষ যা করে সেটাকে কিন্তু আপনি লিখে যদি বোঝাইতে পারেন বা মুখে বোঝাইতে পারেন পুরাটা মাইক্রো মানে স্টেপসগুলা, তাহলে কিন্তু আসলে সেটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং, লজিক্যাল থিঙ্কিং। সো এই মাইক্রো স্টেপে ভাগ করাটা এত ইজি না, আমরা যেটাকে মনে করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বাংলায় বললেই হয়ে যাচ্ছে। শুনেন, যারা কোডিং ভালো পারে তাদের কাছে ইংরেজিতে লেখা এবং কোড লেখার মধ্যে কোডিং ফাস্টার। কারণ হচ্ছে ইংরেজি অনেকে জানে না ঠিক মতো। আচ্ছা, আপনি যদি বাংলায়ও প্রম্পট দেন, আপনি বলেন তো, আপনাকে আমি বললাম যে আপনি একটা উপন্যাস লেখেন, হ্যাঁ, আপনি পারবেন হুমায়ুন আহমেদ হইতে? সবাই কিন্তু পারবে না। সো নিজের মনের ভাবটাকে ক্লিয়ার কাট লিখিতভাবে প্রকাশ করা বা ইভেন ভয়েস দিয়ে বোঝানোও কিন্তু মানুষ একবারে পারে না। সো সেটার জন্য আপনাকে তখন কি করতে হয়? আপনাকে ডকুমেন্টেশনে হিউজ একটা সময় দিতে হয়। আপনি বসে বসে পাতার পর পাতা এমডি ফাইল বানাবেন। সো ওই যে এমডি ফাইল পাতার পর পাতা লিখছেন, কোডিংয়ে কি করতেন? টাইপিংয়ে তো করতেন। কোডিংটা যদি ভালো পারতেন তাহলে কোডিংও এভাবেই তাড়াতাড়ি করতে পারতেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে এটাই আর কি। সো এনিওয়েজ, ডেফিনেটলি কিছু সময় আপনি ডেফিনেটলি বাঁচাতে পারবেন মনোটোনাস কাজ। সো আমার কথা হচ্ছে কম্বাইন করতে হবে, কিন্তু এইটা মনে করা যাবে না আমি কোডিং জানি না, কিন্তু আমি শুধু ভাইব করে করে করব। হ্যাঁ, তাহলে আপনি আসলে অতল গহ্বরে হারায়ে যাবেন আসলে, এবং ওই প্রোডাক্টটিও কিনবেন আসলে, আপনার দেখতে ভালো লাগবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা আসলে ইউজেবল কিছু করাটা জন্য আপনাকে আসলে এফোর্ট দিতে হবে। তাহলে এই টুলগুলো আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন। টুলগুলোর কোনো দোষ নেই, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমার কথা হচ্ছে, আমি চলুন এটার যেটা অবস্থা এখন, আমি একটুখানি এটাতে ধরেন আপনি কিছু অ্যানিমেশন এবং অন্যান্য জিনিসপাতি আসলে ধরেন অ্যাড করবেন আর কি। সাইটটা এখনও একটু বোরিং আছে। সো আমি তাহলে একটা কাজ করি, দেখি সে অ্যানিমেশন এবং অন্যান্য জিনিসে কেমন। সো মেক দ্য হোম পেজ মোর ধরেন এঙ্গেজিং বাই হাইলাইটিং দ্য স্পিকার্স। আমি একটা উদাহরণ দিচ্ছি কি হতে পারে, গেস্টস অ্যান্ড schedule section with interactive cards and subtle ধরেন হুভার অ্যানিমেশনস। ওকে, ধরেন আমি একটা সিম্পল আর একটা দিলাম আর কি। হ্যাঁ, এবার আমি একটু অ্যানিমেশন এবং অন্যান্য জিনিসগুলোর একটা ছোট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। সে আবার দেখি যে সে ভাইব করে, সে আসলে ভাইব কোডিং করে সে আসলে কি করে। ওকে, আবার 2-3 মিনিট কাজ করার পরে সে আমাকে একটা আউটপুট দিয়েছে, এবং সেই জিনিসটা এই যে দেখেন, এখন সে একটু কাইন্ড অফ একটু ইয়ে আছে, এই যে, হ্যাঁ সরি আমার এখানে ফোকাস ছিল। সো এই যে দেখেন, এখন সে কিছুটা মানে সুন্দর একটু ইয়ে ফিল এনে দিয়েছে। আমি ঠিক যা বলেছিলাম সেটা কিন্তু সে পালন করেছে অ্যাবসোলুটলি। এই যে দেখেন, এখন আমার ভাই কিন্তু কালারফুল হয়ে গেছে। তারপরে দেখেন, এই যে দেখেন, ওরে বাপরে, অ্যাঙ্গেলে ড্যান্স করতেছে আর কি। বাট এটা আমার ভালো লেগেছে, এটার বেশ পলিশড আর কি, সুন্দর লাগছে। তারপরে হচ্ছে অ্যাক্সেস টায়ার্স। সো সেখানেও দেখেন সুন্দর জিনিস আছে, এখানেও একটু ভাইব ভাব আছে, বাট ফুটারটার 12টা বেজে গেছে। সো এটা আর ঠিক করতেও ইচ্ছা করছে না আমার আর কি। সো এনিওয়েজ, সো এখানে কিন্তু তাহলে বেশ কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা করতে পারলাম। আপনি চাইলে আরও স্পেসিফিক বলে দিতে পারেন, আপনি যদি কোডার হন তাহলে আপনি বলতে পারবেন ফ্রেমার মোশনের এই জিনিসটা ব্যবহার করো, তুমি এইটা যখন আসবে তখন এআই সামিট লেখাটাকে একটা গ্লিচি টেক্সট দাও, সেটার জন্য তুমি ফ্রেমার মোশনের এই জিনিসটা ব্যবহার করো। আপনি যদি এরকম স্পেসিফিক যেতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি আসলে কোডারই, আপনি আর ভাইব কোডার না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি, আমরা একটা কাজ করি, এবার আমরা একটু ডাইনামিক পার্টগুলো নিয়ে দেখি। সো দেখেন, আমাদের এখানে ডাইনামিক পার্ট বলতে আসলে কি হতে পারে, একটা ছোটোখাটো ডাইনামিক পার্ট নেই। ধরুন আমাদের এই কন্ট্যাক্ট সেকশনটা, এই কন্ট্যাক্ট সেকশনটাকে আমি এখন একটু ডাইনামিক করবো, যেন আমরা দেখি যে ডেটাবেসের সেভিং টেভিং এই জিনিসগুলো কাজ করে কিনা। ঠিক আছে, সো তাহলে আমি যেটা করি, আই হ্যাভ এ কন্ট্যাক্ট ফর্ম
বা কন্ট্যাক্ট সেকশন বলি, তাহলে বুঝবে আরও ভালো। কন্ট্যাক্ট সেকশন অন মাই ওয়েবসাইট, মেক দ্য contact form fully functional so visitors can send messages and store all these message submissions securely, ধরেন ইন দ্য, বলে দিচ্ছি একদম, ব্যাক এন্ড ডেটাবেস। এই কথাটাও বলে দিলাম যেন সে সেভ করে ব্যাক এন্ড ডেটাবেস, তা না হলে আবার ওইটা কিন্তু করবে না। সো ফাইন, এখন আমরা তাহলে এইবার দেখি যে সে আসলে কি আউটপুট আনে। সে অনেকক্ষণ কাজ করার পরে সে আমাকে কনফার্মেশন দিয়েছে যে স্যার সব কিছু হয়ে গেছে। সো আমি এখন তাহলে যেটা করব, আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মটা ট্রাই করি। সো আমি কন্ট্যাক্ট সেকশনে গেলাম এবং সেখানে যে ধরেন আমি এখানে দিচ্ছি, এই দেখেন এআই এর টেক্সট, ইউজারের নামের জায়গায় জীবনে দেখেছেন ইউজার আইডেন্টিফায়ার। সো যাই হোক, সো নাম দিলাম আমার কম লিঙ্ক অ্যাড্রেস, ও মাগো, মানে কমিউনিকেশন লিঙ্ক অ্যাড্রেস, এরকম মানে এটা তো এআই এর যুগ তো আসলে, এআই এর যুগে এরকম শব্দই পাবেন সামনে। তো যাই হোক, সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম। ডেটা পেলোড, মানে আপনি ইউজারকে বলছেন ডেটা পেলোড মেসেজ করবে, হ্যাঁ। সো ঠিক আছে, তাহলে আমিও দেই যে ইয়েস ইউ হ্যাভ সাকসেসফুলি রিপ্লেসড সুমিত সাহা, নাও you can sell courses, AI courses and get the title তাবিজ বিক্রেতা। ঠিক আছে, সো এটা দিয়ে আমি এখন এক্সিকিউট পিঙ্ক ট্রান্সমিটিং। ঠিক আছে, সো বলতে পারেন যে এটা আবার ক্রিয়েটিভ হয়ে গেল কিনা এআই। সো গেল, এখন ব্যাপার হচ্ছে যার সাকসেস মেসেজটা দেখেন, আপ টাইম হ্যান ত্যান এগুলি স্ট্যান্ডার্ড পিং রেসপন্স টাইম 24 ঘন্টার নিচে। মানে ও বলতে চাচ্ছে এটাকে একটু ভাইব দিয়েছে আসলে। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এটা আসলে এআই একটু ক্রিয়েটিভ হয়েছে এখানে, যেহেতু আপনি টেক ইভেন্টের কথা বলেছেন। সো সেই কারণে সে হয়তো এরকম একটা জিনিস করছে। সো যাই হোক, সে এখানে দেখেন মেইন টার্মিনাল হ্যান ত্যান এইগুলো শব্দ লিখেছে। সো মজা নিয়েন না, সে হয়তো আপনার থেকেও বেশি স্মার্ট। সো এনিওয়েজ, সো সেখানে এই রেসপন্স টাইম এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন প্রম্পট দিয়ে পরে। সো আমাদের এখন মূল কাজটা হচ্ছে ডেটাবেসে আমার ডেটা সেভ হয়েছে কিনা, আসল মাল তার জায়গা মতো পৌঁছেছে কিনা। তো সেজন্য আমরা ডেটা ট্যাবে যাব এবং সেখানে যে খেয়াল করেন টেস্ট ডেটা সেকশন, গট ইট, সেখানে আমি আবারও গট ইট দিলাম। খেয়াল করেন দিস ইজ মাই ডেটাবেস, কি নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ইন্টারফেস, খুবই সুন্দর, ইজি টু অ্যাক্সেস, ইজি টু ইউজ, এক্সট্রা কোনো কিছু নাই, চারপাশ দিয়ে দুনিয়ার আইকন, দুনিয়ার এআই রিলেটেড জিনিসপাতি নাই, খুবই সিম্পলিস্টিক। আমার এই জন্যই ভালো লেগেছে, ইউজার ইন্টারফেসটা অনেক জোস। সো এখানে ইউজার্স বলে একটা সেকশন আছে তার, এবং কন্ট্যাক্ট সাবমিশনস, এই দেখেন আমি মাত্র যেটা দিয়েছি, এই যে সেই জিনিসটা কিন্তু এখানে সুন্দর করে আছে, ঠিক যতটুকু দরকার একজন মানুষের জন্য। ইউজার এক্সপিরিয়েন্সটা অসাধারণ আর কি। তো সেখানে আপনি নিউ রেকর্ড অ্যাড করতে পারবেন, ডেটাবেস সব কিছু এখানে আছে, ডিলিট করতে পারবেন ডেটা কালেকশনস, ঠিক আছে। এবং এটা কিন্তু টেস্ট ডেটা, কারণ আপনি এখনো সাইট পাবলিশ করেননি। সো দিজ আর টেস্ট ডেটা। আপনি যখন সাইট পাবলিশ করে দিবেন তখন লাইভ ডেটাবেসেও জিনিসটা চলে যাবে। সো তার মানে লাইভ এবং স্টেজিং সুন্দর করে তারা মেনটেন করছে। দ্যাট ইজ অ্যামেজিং। ওকে, ফাইন। এইবার আমরা আসল কাজটা করব, সেটা হচ্ছে তাদের আরেকটা বিউটিফুল ফিচার যেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে এখন আপনি একটা ইভেন্ট সিস্টেম বানিয়েছেন, এখন কথা হচ্ছে এই ইভেন্ট সিস্টেমটাকে তো টাকা নিতে হবে, টিকিট, হ্যাঁ, এই যে বাই টিকিটটা কাজ করাতে হবে। সো আমরা এখন এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন জিনিসটা এখন আমরা দেখব। এবং তাদের হোস্টিঙ্গার হরাইজনে বর্তমানে তারা শুধুমাত্র স্ট্রাইপ, তারা তো আসলে বাংলাদেশ চেনে না, তারা শুধু স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করে দিয়েছে। আপনি চাইলে এই স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েটা এখানে সুন্দর করে তাদের এই সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড, সেটা আপনি জাস্ট কল করে ইউজ করিয়ে ফেলতে পারেন উইদাউট এনি কোডিং। ঠিক আছে, সো আমি সেই জিনিসটাই এখন করব, যে ধরেন ফর এক্সাম্পল আপডেট দ্য টিকিট প্রাইসিং সেকশন উইথ 3 ডিফারেন্ট টিকিট টাইপস। ওকে, আমি বললাম ধরেন আর্লি বার্ড একটা, হ্যাঁ, মানে আমি প্যাকেজ বানাচ্ছি আর কি, স্ট্যান্ডার্ড, ভিআইপি। ঠিক আছে, ইচ শুড ডিসপ্লে আ প্রাইস অ্যান্ড ইনক্লুড আ, ধরেন বাই টিকিট বাটন দ্যাট লেটস visitors pay online using Stripe, save
ইউজার ট্রানজ্যাকশন ডেটা ইন ডেটাবেস ক্লিয়ার করে বলে দিলাম। মানে ও শুধু পেমেন্ট নিয়ে বসে থাকবে, এই লাস্ট লাইনটা যদি আমি না বলি তাহলে হয়তো দেখবেন যে সে পেমেন্ট নিয়ে বসে আছে কিন্তু ইউজারের তথ্য আর ডেটাবেসে সেভ করেনি, সেজন্য স্পেসিফিকলি সেটাও বলে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কোড চাষ করা, ঠিক আছে? সো আমি চাপ দিলাম, এখন কোড চাষ হবে, আমি আবার ভাইব মোডে চলে যাব। আরে কোড দেখি চাষ শেষ। আচ্ছা, সো কোড চাষ করে ফেলেছে স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। এখানে একটা মজা আছে, আচ্ছা চাষ আসলে হয়নি, এখানে যে ঘটনাটা ঘটেছে সে আপনাকে একটা প্রশ্ন করেছে। স্বাভাবিক, আপনি স্ট্রাইপ দিয়ে কাজ করবেন, সো স্ট্রাইপ দিয়ে কাজ করতে গেলে তো স্ট্রাইপের আপনার মানে আপনি তো আর তার স্ট্রাইপকে ইউজ করতে পারবেন না, আপনাকে সে স্ট্রাইপ পাবলিশেবল কি এবং স্ট্রাইপ সিক্রেট কি এই দুটা জিনিস সে আপনাকে চেয়েছে। সো আমার আসলে স্ট্রাইপের এপিআই কিটা হলেই হবে। সো আমি তাহলে ওকে যেটা বলে দেই, কিচ্ছু না, আমার স্ট্রাইপের এপিআই কি আপনাকে বলেও দিয়েছে, সে কিন্তু যে স্ট্রাইপ ড্যাশবোর্ডে আপনি যাবেন সেখানে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন সে আপনাকে স্টেপগুলো বলে দিয়েছে। সো এটা আমি দেখাচ্ছি না, আপনারা অনেকেই জানেন স্ট্রাইপের ড্যাশবোর্ডে গিয়ে আপনাকে জাস্ট একটা স্যান্ডবক্স এপিআই কি বানিয়ে নিতে হবে। তো আমার বানানোই আছে, আমি এখানে জাস্ট প্রম্পটে জাস্ট এখানে দিয়ে দিলাম যে মাই স্ট্রাইপ এপিআই কি ইজ এইটা, ওকে, দিয়ে আমি সাবমিট দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে সে আসলে মূলত আসল কাজটা করবে, মানে কোড চাষ করবে। তো একটু অবাক হয়ে গেছিলাম এত তাড়াতাড়ি কিভাবে করলো আর কি। এনিওয়েজ, সো আমি ভাইব মোডে চলে যাচ্ছি। কি গরম পড়ছে। হ্যাঁ, আমি লাইভে ভাইব কোডিং করতেছি, পরে ফোন দে। প্রায় 2-3 মিনিট আবারও চাষবাস করে সে আমাকে ফাইনালি জানিয়ে দিয়েছে যে মাই টিকিট সিস্টেম ইজ লাইভ। সো তাহলে চলুন মনের সুখে টেস্ট করি, আমরা এখন সবাই টেস্টার। সো সেজন্য আমরা তাহলে এখন কি করব, সিকিউর ইওর অ্যাক্সেস এখানে গেলাম, সেখানে যে হ্যাঁ আর্লি বার্ড, স্ট্যান্ডার্ড এবং ভিআইপি তিনটা দিয়েছে, আমি প্রাইসিং কিন্তু বলিনি, সো সে একটা বসিয়ে নিয়েছে। কোয়ান্টিটি ধরেন আমি একসাথে এই ইভেন্টের জন্য, হ্যাঁ ধরেন আমি একসাথে 3টা টিকিট কিনলাম, তারপরে আমি বাই টিকিটে চাপ দিলাম। বাহ, সিকিউর চেক আউট ইন্টারফেসে 3টা টিকিট, হ্যাঁ প্রাইস 349, তাহলে 147। ফুল নেম, আমার ফুল নেম চাচ্ছে, ফাইন। সো আমি তাহলে আমার ফুল নেম দিলাম, তারপরে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, সো আমি ধরেন আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে ধরেন আমার ফোন নাম্বার চাচ্ছে, এইটা তো আপনাদেরকে দেখানো যাবে না, তাই এডিটর সাহেব এটাকে ব্লার করে দিবেন। তারপরে হচ্ছে পে, তো আমি পে দিলাম। পে দেওয়ার পরে এখানে যে জিনিসটা আসলো সেটা হচ্ছে স্ট্রাইপের ইন্টারফেস, এটা আমরা সবাই চিনি। তো যেহেতু আমরা স্ট্রাইপের স্যান্ডবক্সে আছি, সো সেখানে আমাকে কার্ড ইনফরমেশন দিতে হবে। সো যেহেতু স্যান্ডবক্সে স্ট্রাইপের বিখ্যাত কার্ড হচ্ছে 4242, তো সেটা দিলাম। আমি একটা ভ্যালিড ডেট দিচ্ছি, ধরেন 29, সিভিসি ধরেন দিলাম একটা নাম্বার, তারপরে আমার কার্ড হোল্ডার নেম ধরেন আমি দিলাম আমার নাম, কান্ট্রি ধরেন বাংলাদেশ, তারপরে আমি জাস্ট পে দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন দেখি কি হয়, সাকসেসফুলি পে আউটটা হয় কিনা। করে সে আমাকে ইয়েস পেরেছে। সো অ্যাক্সেস গ্র্যান্টেড, টিকিট টাইপ আর্লি বার্ড, কোয়ান্টিটি সব কিছু, এবং ডাউনলোড টিকিট দেখি কাজ করে কিনা। ও পিডিএফ জেনারেশন কামিং সুন, মানে সে আমাকে একটা রেখে দিয়েছে, যেহেতু আমি তাকে টিকিট বানাতে বলিনি, সো ডেফিনেটলি সে টিকিট বানাবে না। সো এইটুকু করে দিয়েছে, ব্যাক টু হোম, এভরিথিং সব কিছু ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এবং দেখেন এটা কিন্তু আপনার মানে কারেন্টলি স্টেজিং সাইটের লিঙ্ক, সো একটা লাইভ লিঙ্কও কিন্তু আপনি পেয়ে গেছেন। আমি এটাকে অফ করলাম, করে আমি এবার একটু ডেটা ট্যাবে চলে যাই। ডেটা ট্যাবে গিয়ে দেখি আমরা ডেটাবেসের মধ্যে আমাদের জিনিস এসছে কিনা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই দেখেন টিকিট পারচেসেস। তো হ্যাঁ, এখানে তো টিকিট পারচেসেস দেখা যাচ্ছে না, সে টিকিট পারচেস সেভ করেনি। তো এটা কন্ট্যাক্ট সাবমিশনটা পেরেছিল, ইউজার্স পেরেছিল সম্ভবত। এখানে কোনো একটা কারণে যদি আমরা একটু রিলোড দেই, না, টিকিট পারচেস সামহাও সেভ হয়নি। ঠিক আছে, সো এখন কি করতে হবে, প্রম্পট দিতে হবে, প্রম্পট দিয়ে টিকিট পারচেস সেভ করাতে হবে। এই হচ্ছে কথা, আপনাকে বলতে হবে যেটা আসলে সেভ হয়নি, সো তুমি হচ্ছে এটা সেভ করো, কোন একটা কারণে সেভ করতে পারেনি আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা টিকিট পারচেসটা সলভ করি। কারেন্টলি
the ticketing system works well, but the user information but the user information আচ্ছা but the এভাবে লিখি but the ticket purchase transaction was not recorded in the database. Solve it. ও না, প্লিজ সলভ ইট, কারণ এআইকে নাকি শুনেছি প্লিজ বললে ও খুব খুশি হয়। আচ্ছা, প্লিজ সলভ ইট। তারপরে একই সাথে আমি এটাও বলে দিই যে এনশিওর দ্যাট আফটার আ সাকসেসফুল স্ট্রাইপ পেমেন্ট দ্য ইউজার ইজ শোন আ ক্লিয়ার বুকিং confirmation message with a thank you note and basic ticket details. User can download the ticket as PDF. ওকে, সো আমি আসলে একটু বেশি টাস্ক দিলাম, বাট ডেফিনেটলি আমি আপনাদেরকে রেকমেন্ড করব একটা একটা করে কাজ স্পেসিফিকলি করানো বেটার। বাট স্টিল আমি মাল্টিপল কাজ দিয়েও একটু দেখতে চাই যে সে করতে পারে কিনা। ঠিক আছে, সো এগেইন ভাইব মোডে চলে যেতে হবে, কারণ এখন আমার আর কিছুই করার নাই। অনেকক্ষণ চাষবাস করার পরে সে বলতে চাচ্ছে ইয়োর টিকেটিং সিস্টেম ইজ নাও ফুললি অপারেশনাল, ট্রানজ্যাকশনস আর বিং রেকর্ডেড। সো এত কথা না শুনে আমরা একটা কাজ করি, আমরা প্রিভিউতে যেয়ে আমরা একটু এটা রিলোড দেই, তারপরেও আরেকবার একটু রিলোড দিয়ে নিই। রিলোড দিয়ে আমরা এখন সিকিউর ইওর অ্যাক্সেস এখানে গেলাম। দেন ধরেন এই টিকিট প্যাকেজটা কিনলাম, ধরেন 3টা টিকিট বাই করলাম। তারপরে আমি আমার ফুল নেম দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, তারপরে আমি পে দিলাম। তো প্রসেসিং হলো, আবার আমার স্ট্রাইপ ইন্টারফেস আসলো, সেখানে আমি 42424242 ভুল করলাম, 420 মনে করেন না আমাকে। তারপরে 08 ধরেন আমি দিলাম 29, সিভিসি ধরেন দিলাম 345, ফুল নেম অন কার্ড ধরেন আমার ফুল নেম দিলাম, তারপরে পে দিলাম। দেখি এবার আমাদের ট্রানজ্যাকশন রেকর্ড হয় কিনা। তো এসে গেল, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার একটা অর্ডার আইডি সুন্দর মতো বলেছে ডাউনলোড টিকিট অ্যাজ পিডিএফ। ইয়েস, এইবার সে পিডিএফে সে রেকর্ড করতে পেরেছে, এবং আমি যদি এটা ভিউ করি, ইয়েস আমার একটা ভ্যালিড টিকিট সুন্দর মতো দেখা যাচ্ছে, ভালো কথা। তারপরে আমরা চাইলে একটা কিউআর কোডও এখানে তাকে বলে করাতে পারতাম। এবার আমি ডেটাবেজে যাব, এবং সেখানে যে আমি এবার একটু টেস্ট ডেটার মধ্যে যেয়ে টিকিট পারচেসেস, ইয়েস এইবার টিকিট পারচেসের তথ্যটা এখানে চলে এসছে। সো তার মানে দেখেন সুন্দর করে সে কিন্তু পারলো আসলে। সো এই তো, সো মোটামুটি আসলে আমাদের যা যা আমরা করতে চেয়েছিলাম, পুরা রাজশাহী ইভেন্টের ভাইয়ারা আমাকে নক করতে পারেন, অল্প কিছু টাকার বিনিময়ে আমি আপনাদেরকে এই কোড বেসটা দিতে পারি। সো এনিওয়েজ, সো এখানে আসলে আমরা দেখলাম, এখান থেকে আমরা কি শিখলাম আসলে। আমার ভাইব কোডিং এক্সপিরিয়েন্স হয়তো এটাই আমার লাস্ট এবং জীবনের একমাত্র ভাইব কোডিংয়ের ভিডিও হতে যাচ্ছে। এরপরে ভাইব কোডিং নিয়ে আসলে আর ভিডিও করব না, বাট এই ভিডিওতে আমার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ওভারঅল ভাইব কোডিং আমি যতগুলো টুল ব্যবহার করেছি, আমার কাছে হোস্টিঙ্গারের এই ভাইব কোডিং টুলটা সবচেয়ে ক্লিন, নিট এবং ইউজার এক্সপিরিয়েন্স। আমি আপনাদেরকে সবসময় বলি যে বর্তমান এআইয়ের যুগে ইউজার ইন্টারফেস শিফট এটা একটা বড় ইন্ডাস্ট্রি। এখন আপনার এক্সিস্টিং অ্যাপ্লিকেশনগুলোকে সুন্দর এরকম নিট অ্যান্ড ক্লিন ইউজার ইন্টারফেসে নিয়ে যাওয়ার সময় এসছে এখন। আগে যেই কাজগুলো করতে 10টা ক্লিক লাগতো, এখন আপনি এরকম সুন্দর সুন্দর ইন্টারফেস বানাতে পারেন, যেখানে মানুষকে দিয়ে জাস্ট সিম্পল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে কথা বলিয়ে আপনি কিছু কাজ, আপনার যে ব্যাকএন্ডের যে কাজগুলো, সেই স্টেপগুলো আপনি মানুষের কাছ থেকে মুখেই নিয়ে, বাংলায় নিয়ে, সেটাকে আপনার যেই ব্যাকএন্ড সিস্টেম আছে সেটার বিভিন্ন প্রপার্টির মধ্যে ম্যাপিং করে দিলেই আলটিমেটলি একটা সুন্দর ইউজার এক্সপিরিয়েন্স শিফট তৈরি হয়। এটা একটা বড় ইন্ডাস্ট্রি সামনে, এবং এখনই বর্তমানে এই কাজটাই হচ্ছে। ঠিক আছে, সো সেই জায়গা থেকে আজকে আপনারা ভাইব কোডিংয়ের আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আপনারা দেখলেন, এবং একটা সুন্দর ইভেন্ট সাইট আমরা দেখলাম। এবং ফাইনালি আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা আমরা একটা কাজ করতে পারি, সেখানে আমার এখানে এই যে কোড, হ্যাঁ এই কোড আমরা একটু এক্সপোর্ট করি। হ্যাঁ, এক্সপোর্ট করে আমরা দেখি যে আমাদের কোড বেসটা সুন্দর মতো আসে কিনা। সো পুরো ওয়েবসাইটটা এক্সপোর্ট হচ্ছে, এবং একই সাথে আরেকটা কাজ আমি করব, সেটা সাইটটাকে পাবলিশ করে দিব। সো আমি যদি পাবলিশ বাটনে চাপ দেই, তাহলে দেখেন
এইটাই হচ্ছে আসল মজা হোস্টিংগারের, যে আপনি এখান থেকে সরাসরি পাবলিশ করে দিতে পারছেন মানে একই সাথে। সো আমরা পাবলিশিং দেওয়ার পরে একটু ওয়েট করলেই খুবই দ্রুতই আপনারা এখন একটা কনফার্মেশন পাবেন যে সাইটটা পাবলিশ হয়ে গেছে। তো সে আমাকে একটা কনফার্মেশন দিয়েছে যে দিস ইজ মাই টেম্পোরারি ডোমেন, এটা কিন্তু আমার লাইভ ডোমেন। আমি এখানে ভিউ সাইটে চাপ দিলে, আমরা যদি এখানে আসি, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ওয়েবসাইট। ক্লিয়ার? এবং সেখানে আমার আতিক ভাই কিন্তু এখনও এখানে আছেন, হ্যাঁ, ওনাকে কোনোভাবেই ফেলছে না আর কি। উপরের সমস্ত কিছু কিন্তু ফেলে দিছে, এই যে দেখেন এই হিরো সেকশন না, এটাও আছে। আচ্ছা, সো এই আর কি। তারপরে হচ্ছে দেখেন এখানে সুন্দর একটা সাইট আমাদের হয়ে গেছে। ফুটারটা একটু জাতের হয়েছে, কিন্তু গ্রিনের উপরে গ্রিন টেক্সট, মানে আর কিছু বললাম না। সো এই আর কি। তো আমরা দেখতে পাচ্ছি লাইভ একটা সাইট হয়ে গেছে। এখন আপনি হয়তো আপনার নিজের একটা ডোমেন কানেক্ট করতে চান, সেটাও আপনি করতে পারবেন, কানেক্টে কাস্টম ডোমেন। সেখানে যদি আপনি চাপ দেন, তাহলে আপনাকে এখানে আপনার কাস্টম ডোমেন দিতে হবে, তারপরে আপনাকে একটা ডিএনএস রেকর্ড আপডেট করতে বলবে, দেন ইউ আর ডান। ক্লিয়ার? সো তাহলে আমরা সাকসেসফুলি, অ্যাটলিস্ট সাকসেসফুলি ভাইব কোডিং করে রাজশাহী ইভেন্টের যে সাইটটা, সেটা কিন্তু আসলেই আমি 10 থেকে 15 মিনিটে বানিয়ে ফেললাম। ক্লিয়ার? সো স্বাভাবিকভাবেই এআই হ্যাজ সাকসেসফুলি রিপ্লেসড সুমিত সাহা এবং এই ধরনের আরও অসংখ্য ডেভেলপার্স। ঠিক আছে? সো যদি আপনি এই ধরনের রিপ্লেসমেন্ট দেখে ভয় পান, তাহলে আপনি এই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিতে পারেন। আর যদি আপনি এখান থেকে ভিতরের তথ্যটা বের করতে পারেন, এইখান থেকে, যে না, যারা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট থেকে বুঝতে পারছেন তার এখানে নিজের কাজ করার অনেক সুযোগ আছে। এইটা হচ্ছে হিডেন কথা। হ্যাঁ, সো ভাইব কোডিং তারাই ভালো করতে পারবে যারা অ্যাকচুয়ালি কোডিং জানে। এটা হচ্ছে আমার আল্টিমেট সামারি। হ্যাঁ, এবং এই যে কোড বেসটা আমি এক্সপোর্ট করলাম, সেই কোড বেসটা আমার জন্য কিন্তু লায়াবিলিটি। এই কোড বেসটা মেনটেন করতে হবে আমাকে, এবং একজন নন কোডারের পক্ষে এটা মেনটেন করা আসলেই কঠিন, এটা আমি অবশ্যই বলবো। সো আপনারা যে যার মতো করে এখান থেকে ইনসাইট বের করে নিয়ে আসতে পারেন, কারণ এআই এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে মানুষকে বোঝানোটাও আমাদের জন্য কঠিন, কারণ আমরা আপনাদের কাছে তাবিজ বিক্রেতা। সো যার কারণে আমি যদি আপনাকে ভালো কিছু বলি, তাহলে সেটা আপনার কাছে মনে হবে যে এই ব্যক্তি তাবিজ বিক্রি করার জন্য, কোর্স বিক্রি করার জন্য আপনাকে বলছে কোডিং এখনো শেখা লাগবে। ঠিক আছে? আপনারা যারা যারা মনে করেন যে সামনের দিনে কোডারদের চাহিদা আরও বাড়বে, তারা এই কোর্সগুলোতে আসতে পারেন, তারা আমার কন্টেন্টে আসতে পারেন। আর যারা মনে করবেন যে ইউ উইল ভাইব কোড দ্য এন্টায়ার জার্নি, ঠিক আছে, আপনাদেরকেও শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।